এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের ঘাঁটি লক্ষ্য করে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলা, বিস্তীর্ণ এলাকায় আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি। গাজা উপত্যকার মসজিদ ও স্কুলে ভয়াবহ বোমা হামলা, অন্তত 24 জন শহীদ। লেবাননের বিমান হামলায় ইউরেনিয়াম সমৃদ্ধ বোমা ব্যবহার করছে ইসরায়েল। বাংলাদেশের শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে 7। সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগ নিষিদ্ধ সহ 7 দফা দাবি মাহমুদুর রহমানের। এবং এসসিও বৈঠকে যোগ দিতে ইসলামাবাদ যাওয়ার আগে এস জয়শঙ্করের অভিযোগ, পাকিস্তান প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কিরিয়াত শামনা শহরে অবৈধ ইহুদি বসতি ও অন্যান্য অবস্থান লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে। ইহুদিবাদী গণমাধ্যমের খবর অনুসারে শনিবার রাতে লেবানন থেকে কিরিয়াত শামনায় অন্তত 30টি রকেট নিক্ষেপ করা হয়, যার ফলে এই অঞ্চলে ব্যাপকভাবে আগুন ধরে যায়। ইহুদিবাদী টেলিভিশন চ্যানেল KAN আরও জানিয়েছে, গতকাল সকাল হতে লেবানন থেকে উত্তর ইসরায়েলে 135টিরও বেশি রকেট ছোঁড়া হয়। হিজবুল্লাহর আলমানারা শহরে দখলদার বাহিনীকে লক্ষ্যবস্তু করে একটি ভারী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং তাতে কিছু হতাহতের ঘটনা ঘটে। অন্য এক অভিযানে ইসরায়েলি বাহিনীর বেয়াজ বেলিদা ঘাঁটিকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয় এবং সেখানেও কিছু হতাহতের খবর পাওয়া গেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল দুটি ভয়ঙ্কর গণহত্যা চালিয়েছে, যাতে অন্তত 24 ফিলিস্তিনি শহীদ এবং 93 জন আহত হয়েছেন। আজ প্রকাশিত এক বিবৃতিতে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় বলছে, ইহুদিবাদী বাহিনী আলেক্সের শহীদ হাসপাতালের কাছে অবস্থিত আলেক্সের শহীদ মসজিদ এবং ইবনে রুশদ স্কুলে বোমা হামলা চালায়। এতে এই হতাহতের ঘটনা ঘটেছে। বিবৃতিতে বলা হয়েছে, গাজার দেইর আল বালা এলাকায় অবস্থিত দুটি স্থাপনাতে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। ইসরায়েলের বর্বর বাহিনী দাবি করছে, আলেক্সের শহীদ মসজিদ এবং ইবনে রুশদ স্কুলে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কমান্ড সেন্টার ছিল। গত বছরের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে দখলদার ইসরায়েল এ ধরনের ভিত্তিহীন বহু দাবি করেছে, কিন্তু নিজেদের পক্ষে যথেষ্ট প্রমাণ দেখাতে পারেনি। লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, গাজা ও লেবাননে ইহুদিবাদী ইসরায়েল ইউরেনিয়ামযুক্ত বোমা ব্যবহার করছে। চ্যানেলটি ইউরেনিয়ামযুক্ত বোমার ব্যবহার এবং মানুষের উপরে ধ্বংসাত্মক প্রভাব নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ও লেবাননে ইসরায়েলি বোমা বিস্ফোরণের ফলে যে ধোঁয়া সৃষ্টি হয় তার রং কমলা ও হলুদের মাঝামাঝি পর্যায়ের। এই রং সাধারণ বোমার বিস্ফোরণকে নির্দেশ করে না, বরং এ থেকে বোঝা যাচ্ছে বোমাতে কম মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই প্রতিবেদনে আরও বলা হয়, এ ধরনের বোমা বিস্ফোরণ মানুষের উপর মারাত্মক প্রভাব ফেলে। ইসরায়েল 1 বছর আগে গাজায় এ ধরনের বোমা ব্যবহার করেছে। গবেষণায় দেখা গেছে, ইসরায়েলের ব্যবহৃত বোমাগুলোর নাম MK-84 এবং এগুলোর ওজন 2000 পাউন্ড বা 907 কিলোগ্রাম। ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে গত 1 বছরের ভয়াবহ গণহত্যার সময় প্রায় 1000 মসজিদ ধ্বংস করেছে বলে গাজার ওয়াকফ ও ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি বিমান হামলায় 814টি মসজিদ সম্পূর্ণ ধ্বংস এবং আরও 148টি মসজিদ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। মসজিদের পাশাপাশি দখলদার সেনারা 3টি গির্জা এবং 19টি গোরস্থান ধ্বংস করেছে বলেও ওই মন্ত্রণালয় জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সব মিলে ইসরায়েলি আগ্রাসনে গাজার ওয়াকফ ও ধর্ম মন্ত্রণালয়ের 35 কোটি ডলার মূল্যের সম্পদ ধ্বংস হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের শেরপুর জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যায় 7 জনের মৃত্যুর কথা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আজ দুপুর পর্যন্ত শেরপুর সদর এবং নকলা উপজেলার অন্তত আরও 6টি ইউনিয়নের অনেকগুলো গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। উজানের ঢল ভাটির দিকে নামতে শুরু করায় ছোট বড় বিভিন্ন বাঁধ ও সড়কে ফাটল ও ভাঙন দেখা দিয়েছে। শেরপুর থেকে তিনানি হয়ে নালিতাবাড়ি আঞ্চলিক মহাসড়কের রানীগাঁও সেতুর কাছে সড়ক ভেঙে যাওয়ায় শনিবার দুপুর থেকে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া শেরপুর থেকে গাজীর খামার হয়ে নালিতাবাড়িগামী রাস্তার কলসপাড় ইউনিয়নের 4টি জায়গার উপর দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হওয়ায় ওই সড়কে যানবাহন ও মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে 7 দিনের মধ্যে নিষিদ্ধ সহ 7 দফা দাবি জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময় সভায় মাহমুদুর রহমান এ দাবি জানান। দীর্ঘদিন পর দেশে ফিরে আজ তিনি এ মতবিনিময় সভা করেন। 7 দফা দাবি উত্থাপন করে মাহমুদুর রহমান বলেন, অনতিবিলম্বে বাংলাদেশ ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ও বেআইনি সংগঠন ঘোষণা করতে হবে। আমাদের সম্পাদক বলেন, আমার দেশ পরিবার ও সাংবাদিক সমাজের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে আগামী 1 সপ্তাহের আলটিমেটাম দিচ্ছি। 7 দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। এসসিও বৈঠকে ইসলামাবাদ যাওয়ার আগেই নাম না করে পাকিস্তানকে বিঁধলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মিলিত মঞ্চ সার্কের অগ্রগতি থমকে যাওয়ার জন্য পাকিস্তানকেই দায়ী করেছেন তিনি। শনিবার এস জয়শঙ্কর বলেন, গত কয়েক বছর ধরে সার্কের কোনো বৈঠক হচ্ছে না, কারণ সার্কের একটি সদস্য দেশ প্রতিবেশী একটি দেশের সীমান্তে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এর আগেও একাধিক আন্তর্জাতিক মঞ্চ থেকে পাকিস্তানের নাম না করে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ করেছে ভারত। এবারও পাকিস্তান সফরে যাওয়ার আগে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। উল্লেখ্য, চলতি মাসেই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর বৈঠকে যোগ দিতে পাকিস্তানে যাচ্ছেন জয়শঙ্কর। ঠিক তার আগেই সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানকে দায়ী করে সুর চড়ালেন তিনি। 2014 সালে নেপালের কাঠমান্ডুতে সার্ক সদস্য রাষ্ট্রগুলির শেষ বৈঠক হয়েছিল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বলেছেন, তার দেশ ইসরায়েলি দখলদারিত্ব ও একের পর এক যুদ্ধের নতুন নতুন ফ্রন্ট খোলার মোকাবেলায় সিরিয়া ও প্রতিরোধ ফ্রন্টকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে। শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কে স্বাগতিক দেশের প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে এক সাক্ষাতে তিনি এই সমর্থনের কথা ঘোষণা করেন। আঞ্চলিক দেশগুলোতে গুরুত্বপূর্ণ সফরের দ্বিতীয় দিনে তিনি শনিবার বৈরুত থেকে দামেস্কে পৌঁছান। আরাকচি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং আঞ্চলিক দেশগুলোর জাতীয় নিরাপত্তা রক্ষায় সহযোগিতা করার যে নীতি ইরান নিয়েছে তারই অংশ হিসেবে এ সমর্থন দেবে তেহরান। সাক্ষাতে সিরিয়ার প্রেসিডেন্ট ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় ফিলিস্তিনি জাতিকে সার্বিক সহযোগিতা করার জন্য ইরানের ভূয়সী প্রশংসা করেন। তিনি ইহুদিবাদী ইসরায়েলের হঠকারিতা বন্ধ করতে ব্যবস্থা নেয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও অব্যাহত গণহত্যার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের বাইরে নিজের শরীরে আগুন দিয়েছেন এক সাংবাদিক। পরে তার পরিচয়ে মিলেছে তিনি মার্কিন গণমাধ্যমে কাজ করা ফটো সাংবাদিক স্যামুয়েল মেনা জুনিয়র। নিজের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার ভিডিও ফুটেজ এরই মধ্যে ছড়িয়ে পড়েছে, তবে কোন মিডিয়াতে তিনি কর্মরত ছিলেন তা পরিষ্কার নয়। মেনা জুনিয়রকে হোয়াইট হাউসের বাইরে রাস্তার মাঝখানে তার বাম হাতটি আগুনে পুড়িয়ে দেওয়ার পরে ব্যথায় চিৎকার করতে দেখা যায়। এ সময় পুলিশ ও পথচারীরা সাহায্যের জন্য ছুটে যায়। এর আগে গত ফেব্রুয়ারি মাসে মার্কিন বিমান বাহিনীর সদস্য অ্যারন বুশনেল ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের বাইরে নিজের শরীরে আগুন ধরিয়ে মারা যান। দুজনই গাজায় ইসরায়েলের অব্যাহত বর্বরতা ও গণহত্যার প্রতিবাদ করতে গিয়ে গায়ে আগুন দেন। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অবৈধ রাষ্ট্রের বিরুদ্ধে ইরানের গত সপ্তাহের প্রতিশোধমূলক হামলাকে ইতিহাসের বৃহত্তম হামলা বলে অভিহিত করেছেন। তিনি শনিবার এক ভিডিও বার্তায় আরও বলেছেন, ইরান 2 দফা ইসরায়েলের দিকে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সাইদ হাসান নাসরুল্লাহ ও আইআরজিসি কমান্ডার আব্বাস নীলফরুশকনে হত্যা এবং গাজা ও লেবানন সহ বিভিন্ন দেশের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধ যজ্ঞের প্রতিশোধ নিতে গত মঙ্গলবার রাতে ইসরায়েলে অন্তত 200 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। নেতানিয়াহু দাবি করেছেন, ইসরায়েলের আত্মরক্ষা করার এসব হামলার জবাব দেওয়ার অধিকার রয়েছে এবং তা সে করবেই। তবে তেহরান মঙ্গলবারের হামলা চালিয়েই বলেছিল, দখলদার ইসরায়েল পাল্টা আগ্রাসন চালানোর চেষ্টা করলে এই অবৈধ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হবে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যে আহ্বান জানিয়েছেন তার সমালোচনা করেছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, প্রেসিডেন্ট ম্যাক্রনের এই আহ্বান অপমানজনক। নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল নিজেকে রক্ষার জন্য সভ্যতার শত্রুদের সঙ্গে 7টি ফ্রন্টে একসাথে লড়াই করছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মুস্তফা আমেনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচির বৈরুত সফরকে সাহসী পদক্ষেপ বলে প্রশংসা করেছেন। তিনি এক এক্স বার্তায় লিখেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির লেবানন সফর ছিল একটি সাহসী ও শক্তিশালী পদক্ষেপ। এ সফর পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ ফলাফল বয়ে আনবে। এ সম্পর্কে দৃষ্টিপাতে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন সহকর্মী আশরাফুর রহমান। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী যখন লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপকভাবে বোমাবর্ষণ করে যাচ্ছে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির বৈরুত সফরকে সাহসী পদক্ষেপ বলে প্রশংসা করেছেন লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মুস্তাফা আমানি। গত মাসে লেবানন জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের মাধ্যমে পেজার বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আমানি। তিনি এক এক্স বার্তায় লিখেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির লেবানন সফর ছিল অত্যন্ত
সাহসী ও শক্তিশালী একটি পদক্ষেপ। মুস্তাফা আমানি আরো বলেন, ইরান এ পর্যন্ত বহুবার প্রমাণ করেছে যে দেশটি কঠিন সময়ে লেবাননের পাশে থাকে। আমানি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনো আমেরিকা ও অবৈধ ইহুদিবাদী ইসরায়েলকে পশ্চিম এশিয়া অঞ্চলের ভাগ্য পরিবর্তন করার অনুমতি দেবে না। লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আরো বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলের ভবিষ্যৎ প্রতিরোধ অক্ষের নেতৃত্ব এ অঞ্চলের দেশগুলো নির্ধারণ করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি 4 অক্টোবর শুক্রবার লেবানন সফর করেন। তিনি এমন সময় বৈরুত সফর করেন যখন ইহুদিবাদী ইসরায়েল বৈরুত বিমানবন্দরে যে কোনো ইরানি বিমান গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছিল। আঞ্চলিক দেশগুলোতে গুরুত্বপূর্ণ সফরের দ্বিতীয় দিনে আব্বাস আরাকচি গতকাল শনিবার বৈরুত থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছেন। দামেস্কে স্বাগতিক দেশের প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে গতকাল এক সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বলেছেন, তার দেশ ইসরায়েলি দখলদারিত্ব ও একের পর এক যুদ্ধে নতুন ফ্রন্ট খোলার মোকাবেলায় সিরিয়া ও প্রতিরোধ ফ্রন্টকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে। আরাকচি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং আঞ্চলিক দেশগুলোর জাতীয় নিরাপত্তা রক্ষায় সহযোগিতা করার যে নীতি ইরান নিয়েছে তারই অংশ হিসেবে এ সমর্থন দেবে তেহরান। সাক্ষাতে সিরিয়ার প্রেসিডেন্ট ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় নির্যাতিত ফিলিস্তিনি জাতিকে সার্বিক সহযোগিতা করার জন্য ইরানের ভূয়সী প্রশংসা করেন। তিনি ইহুদিবাদী ইসরায়েলের হঠকারিতা বন্ধ করতে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। বাশার আল আসাদ বলেন, যে কোনো ধরনের আগ্রাসন, দখলদারিত্ব ও গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যে কোনো দেশের বৈধ অধিকার। তিনি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইরানের গত শুক্রবার রাতের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে বলেন, ওই হামলা ছিল প্রতিরোধ ফ্রন্টের পক্ষ থেকে তেল আবিবের জন্য একটি বড় শিক্ষা। গাজায় আগ্রাসন শুরু করার 1 বছর পার হয়ে যাওয়া সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল এখন পর্যন্ত ওই উপত্যকা থেকে বিজয়ীর বেশে বেরিয়ে আসতে পারেনি। এমন একটি অবস্থায় ইহুদিবাদীরা লেবাননের রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন আবাসিক এলাকার উপর ভয়াবহ বিমান হামলা শুরু করেছে। তারা বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের একটি আবাসিক এলাকায় ভয়ঙ্কর বোমা হামলা চালিয়ে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে। অবশ্য সাইদ হাসান নাসরুল্লাহর শাহাদত এবং লেবাননের আবাসিক এলাকার উপর ইসরায়েলের পাশবিক হামলা অব্যাহত থাকা সত্ত্বেও হিজবুল্লাহ যোদ্ধারা দখলদার ইহুদিবাদীদের বিরুদ্ধে বীর বিক্রমে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।